কলকাতায় আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম। বাংলাদেশের সেনার জন্য বাংলার সিভিক কাফে 4 দিনে কলকাতা দখলের পাল্টা ধরে দিলেন সুকান্ত। সমবায় জোটকে কেন্দ্র করে রণক্ষেত্র নন্দীগ্রাম, টিএমসির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। ভেঙে গুঁড়িয়ে দিন, বিল্ডিং বিভাগকে কড়া নির্দেশ মেয়রের, হাকিমের হুকুমে তোলপাড়। বকটুই কাণ্ডের পর উগড়ে দিলেন ক্ষোভ, এবার কেষ্টকে সামনে পেয়ে মিহিলাল যা করলেন শোরগোল। আবাস নিয়ে নয়া নিয়ম আনলেন মমতা, এই কাজ না করলে মিলবে না বাড়ি। তন্ময় ভট্টাচার্যকে নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে সিপিএম, তদন্ত কমিটির ভূমিকায় ধোঁয়াশা। উপযুক্ত প্রমাণের অভাব, পুলিশ হেফাজতে নৃশংস নির্যাতন করেও স্বস্তিতে প্রাক্তন আইপিএস সঞ্জীব। বেতের তৈরি কপ্টারে করে কলকাতা দখল করবে, বাংলাদেশের নেতাদের ধরে দিল। বিস্তারিত। বিগত কয়েকদিন ধরেই উত্তাল বাংলাদেশ। সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনার আজ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই আবহে সম্প্রতি এক বাংলাদেশি সংবাদ মাধ্যমের কাছে উপার বাংলার এক ব্যক্তি 4 দিনে কলকাতা দখলের দাবি করেন। এবার এর পাল্টা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাংলাদেশ সেনার জন্য কলকাতার সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট, বলেন পদ্ম নেতা। ওপার বাংলার পরিস্থিতি নিয়ে সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ। সুকান্ত বলেন, বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়ানক। বাংলাদেশের হিন্দুরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা আমাদের জন্য হৃদয় বিদারক। তবে ওখান থেকে যারা হুমকি দিচ্ছেন তারা কোনো সরকারি পদে নেই, তাদের কোনো ক্ষমতাই নেই। এরপরে 4 দিনে কলকাতা দখলের হুঁশিয়ারি নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত। বলেন, এটা কি হাতের বোমা? কিছুই বোঝে না। বাংলাদেশ সেনার জন্য কলকাতার সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট, ওরাই আটকে দেবে। ভারতবর্ষের সৈন্য শক্তির সম্বন্ধে ওদের কোনো ধারণা নেই। ভারতের হাতে পৃথিবীর 4র্থ বৃহত্তম সেনা রয়েছে। এদিকে সম্প্রতি ওপার বাংলার এক সংবাদ মাধ্যমের কাছে 4 দিনের কলকাতা দখলের হুঁশিয়ারি দেন সেখানকার এক ব্যক্তি। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে সে কথা। নিজেকে বাংলাদেশ সেনার প্রাক্তন সদস্য হিসেবে দাবি করে কার্যত হুমকি দেন অমৃত। সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী তিনি বলেন, আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে প্রশিক্ষণ আমরা দিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা 2 লক্ষ সৈনিক, আমাদের সঙ্গে 18 কোটি জনগণ রয়েছে। আমাদের প্রশিক্ষণ দক্ষতা ভারতবর্ষের চেয়ে অনেক বেশি। আমরা একবারে সাহস করে আমাদের দেশকে যুদ্ধ, আমরা 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। এবার এরই পাল্টা দিলেন সুকান্ত। ভারতের হাতে পৃথিবীর 4র্থ বৃহত্তম সেনা থাকার দাবি করার পাশাপাশি বাংলাদেশ সেনার জন্য কলকাতা সিভিল ভলেন্টিয়াররাই কাফি বলে মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি। সমবায় নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। বোমাবাজি, অগ্নিসংযোগ, হাতাহাতি বাদ গেল না কিছুই। রবিবার বেলার দিকে এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কাঞ্চননগর গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে পুলিশের সামনেই রীতিমতো বোমাবাজি চলতে থাকে। ঘটনাস্থলে যান তমলুকের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দেবেন্দ্র অধিকারী। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এই ঘটনার জেরে ভোট গ্রহণ বেশ কিছু সময়ের জন্য স্থগিত হয়ে যায়। যদিও পুলিশের দাবি পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় সূত্র জানা গেছে, তমলুকের জনপ্রিয় এগ্রিকালচার সোসাইটির নির্বাচন আয়োজিত হচ্ছে জেলা জুড়ে। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল ও বিজেপি সমর্থিত প্রার্থীরা। নন্দীগ্রামে এই সমবায়ের 7টি আসন রয়েছে, যেখানে সব মিলিয়ে 22 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নন্দীগ্রামে এই সমবায় নির্বাচনের আয়োজন করা হয়েছে 1 নম্বর ব্লকের কাঞ্চননগর হাই স্কুলে। সকাল থেকেই ভোট গ্রহণ ঘিরে চাপা উত্তেজনা ছিল। তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ে চারিদিকে দলীয় পতাকায় ছেয়ে দেওয়া হয়। তারই মাঝে ভোট গ্রহণ পর্ব বেশ কিছুক্ষণ চলার পরে উত্তেজনা তৈরি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপি ও তৃণমূলের লোকেরা বুথের আশেপাশের ঝামেলায় জড়িয়ে পড়তে থাকে। এরপরে আচমকাই শুরু হয়ে যায় ব্যাপক বোমাবাজি। মুহুর্মুহু বোমা ছোড়ার শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এলাকায় ছুটে যায়। বিজেপির দাবি, পুলিশের সামনে দুষ্কৃতীরা নির্দ্বিধায় বোমাবাজি চালিয়েছে। ঘটনাস্থলে পৌঁছান তমলুকের প্রাক্তন সাংসদ তথা বিজেপির নেতা দেবেন্দ্র অধিকারী। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তিনি বোমাবাজির এলাকায় গিয়ে দলীয় কর্মীদের পাশে দাঁড়ান। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমে পড়েন। তবে এই ঘটনায় তৃণমূলের তরফে এখনো কোনো বক্তব্য জানা যায়নি। স্থানীয় বাসিন্দা দেবপ্রসাদ মাইতি জানান, আমরা দাঁড়িয়ে কথা বলেছিলাম, সেই সময় আচমকা লক্ষ্য করে বোমা ছোড়া হয়। অল্পের জন্য আমরা প্রাণে বেঁচে গিয়েছি। কিছুটা দূরেই স্কুলের মধ্যে ভোট গ্রহণ চলছে, সেই নিয়েই হয়তো এত বোমাবাজি চলছে। এই ঘটনায় আমরা এলাকাবাসীরা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে। বেআইনি নির্মাণ নিয়ে কড়াকড়ি কলকাতা পুরসভার। টক টু মেয়র অনুষ্ঠানে অবৈধ নির্মাণের অভিযোগ আসতেই বিল্ডিং বিভাগকে বড় নির্দেশ দিয়ে দিলেন ফেরাদ হাকিম।
কমন প্যাসেজে কোনো রকম নির্মাণ করা যাবে না, সাফ বলে দিলেন তিনি। এরপরেও কেউ এই ধরনের নির্মাণ করলে তা ভেঙে দেওয়া হবে বলে জানান মেয়র। জানা যাচ্ছে, এদিন জোকা এলাকার ১৪২ নম্বর ওয়ার্ড থেকে অবৈধ নির্মাণের অভিযোগে ফিরহাদের কাছে ফোন আসে। তিনি জানান, কয়েকটি বাড়ির মাঝের কমন প্যাসেজে স্থানীয় একজন জমির মালিক পাঁচিল তুলে দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে স্থানীয় মানুষজন যাতায়াত করেন, তবে এখন পাঁচিল তুলে দেওয়ার কারণে তারা সমস্যায় পড়েছেন। এই অভিযোগ কানে আসতেই কড়া নির্দেশ দেন মেয়র। কমন প্যাসেজে গড়ে ওঠা ওই পাঁচিল ভেঙে ফেলার নির্দেশ দেন ফেরহাদ। বড় এক্সিকিউটিভ অফিসারকে এই নির্দেশ দেন তিনি। এই প্রসঙ্গ কেএমসির মেয়র বলেন, বহু বছর ধরে ব্যবহৃত কোনো কমন প্যাসেজে নাগরিক অধিকারের মধ্যে পড়ে, সেটা আর কারো ব্যক্তিগত সম্পত্তি হতেই পারে না। সেই কারণে কমন প্যাসেজ বন্ধ করে সেখানে নির্মাণের অনুমতি দেওয়া সম্ভব নয়। বড় অফিসাররা তাই এমন কোনো নির্মাণ করতে বারণ করেছেন। কলকাতা পুরসভার মেয়রের কথায় দলিল করে কেউ কমন প্যাসেজ নিজের বলে দাবি করতে পারেন না। আর যদি তা করা হয় তাহলে বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেবেন না। কারণ ৩০ থেকে ৪০ বছর ধরে কমন প্যাসেজে ব্যবহৃত হয়ে তা অন্যান্য বাসিন্দাদের অধিকারের আওতায় পড়ে যায়। ফলে বহু প্রমোটার এখন দলিলের মধ্যে সেগুলিকে ঢুকিয়ে দিয়ে বিল্ডিং নির্মাণের অনুমতি দিয়েছেন। দলিলের মধ্যে এসব থাকলে অনুমতি দেবেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেই ফাইল পাঠিয়ে দেবেন, সেখানে যা হওয়ার হবে। ২০২২ সালের মার্চ মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী ছিল রামপুরহাটের বগটুই। সেই ঘটনায় মা, স্ত্রী, মেয়ে, দিদি, বোন, জামাই সহ ১০ জন আত্মীয়কে হারিয়েছিলেন মিহিলাল শেখ। এরপর তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের টিভি বিস্ফোরণের মন্তব্যে ফুঁসে উঠেছিলেন তিনি। বগটুই কাণ্ডের পর প্রায় ২.৫ বছর অতিক্রান্ত। ওই ঘটনার পর রামপুরহাটের ওই গ্রামে তৃণমূলের প্রতি এক প্রকার ক্ষোভ দানা বেঁধেছিল। কেষ্ট টিভি বিস্ফোরণ মন্তব্য নিয়ে স্বজন হারাদের পাশাপাশি ফুঁসে উঠেছিলেন বহু গ্রামবাসী। ১০ জন আত্মীয় স্বজনকে একত্রে হারানো মিহিলালের নামও ছিল সেই তালিকায়। কিন্তু শনিবার রামপুরহাটের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তাঁকেই অনুব্রতর সামনে হাতজোড় করে দেখা গেল। এদিকে একসময় যে অনুব্রতর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন, এখন তাঁর প্রতি রাগ কমে গিয়েছে কিনা জানতে চাওয়ায় মিহিলালের উত্তর আসে। পরবর্তীতে উনি জানিয়েছিলেন, ওনার কথা বলা ঠিক হয়নি। আমি এখন এই বিষয় নিয়ে মাতামাতি করতে যাচ্ছি না। এখন যেগুলো কাজ রয়েছে সেগুলো ওদের দিয়েই করতে হবে। বগটুই কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওই গ্রামে গিয়েছিলেন। পরিজন হারাদের চাকরির পাশাপাশি সাহায্য ঘোষণা করেছিলেন তিনি। এরপরে অবশ্য অনেকের মনে শাসক দলের প্রতি ক্ষোভ থেকে গিয়েছিল। পরবর্তীতে সেটাকে কাজে লাগিয়ে একাধিক স্বজন হারাকে নিজেদের শিবিরে টেনে নেয় বিজেপি। গতবার পঞ্চায়েত নির্বাচনের সময় মিহিলালের পরিবারের ৩ জন সদস্য পদ্ম শিবিরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁদের হয়ে ভোট প্রচারে নেমেছিলেন মিহিলাল নিজে। এদিন অনুব্রতর সামনে করজোড়ে দাঁড়ালেন তিনি। দাবিও করলেন এখনো বিজেপিতেই রয়েছেন। সেই সঙ্গে মিহিলাল বলেন, আমি দল নিয়ে মাতামাতি করছি না। তার কথায় যেটা হয়েছে সেটা ভুল আর নয়। এখন আমাদের নিয়ে সবাই রাজনীতি করছে। যেখানে সুবিধা হবে আমার সেখানেই যেতে হবে। আমার কাজটা যদি উদ্ধার হয়ে যায় সেজন্য আমায় যেতে হবে। আবাসের বরাদ্দ নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত লেগেই রয়েছে। বহু আবেদনের পরেও মেলেনি ২ বছরের আবাসের বরাদ্দ। তাই বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী আবাসের টাকা নিজে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই আবহে এবার আবাসের তালিকা নিয়ে রাজ্যের প্রায় প্রতিটি পঞ্চায়েতে ক্ষোভ বিক্ষোভ দেখা দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে আবাস যোজনার সমীক্ষা নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় নানান বিক্ষোভ এবং বিতর্কের মুখে পড়তে হয়েছে আধিকারিকদেরকেও। তালিকায় দেখা যাচ্ছে যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নামেও রয়েছে প্রকল্প তালিকায়, কিন্তু যাদের মাটির বাড়ি তারাই নাকি বাদ পড়ে যাচ্ছেন তালিকা থেকে। অনেক নেতা নাকি কাটমানির বিনিময়ে আবাস যোজনার বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও দেয়নি সুবিধা, যার জেরে ক্ষুব্ধ হয়ে পড়েছে এলাকাবাসী। আর এবার সেই সমস্যা নির্মূল করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আর্থিক কেলেঙ্কারির ছায়া যাতে আবাস যোজনায় না দেখা যায়, তাই প্রতিটি পঞ্চায়েতে ক্যাম্প করে আবাসের তালিকায় নাম থাকা ব্যক্তিদের নথি যাচাই করবেন সরকারি কর্মীরা। খতিয়ে দেখা হবে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। ইতিমধ্যেই সমস্ত বিডিও অফিসে নবান্নের তরফে পাঠানো হয়েছে সেই তথ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে রাজ্যের সমস্ত পঞ্চায়েত ক্যাম্প করবেন সরকারি কর্মীরা। সেখানেই আবাস যোজনার তালিকায় যাদের নাম উঠেছে তাদের সমস্ত নথি খতিয়ে দেখা হবে। পরিচয়পত্র থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ তথ্য একে একে যাচাই করবেন তারা। এরপর উপভোক্তার আধারের মাধ্যমে ওটিপি পাঠিয়ে সুনিশ্চিত করা হবে যে অ্যাকাউন্ট নাম্বার উপভোক্তা দিয়েছেন তার মালিক তিনি কিনা। এরপর সরাসরি পোর্টাল থেকেই এসএমএস এর মাধ্যমে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে নির্বাচিত হওয়ার কথা। আর সেই এসএমএস এর ভিত্তিতে তিনি টাকা পাবেন। সেক্ষেত্রে কেউ নথি যাচাইয়ের প্রক্রিয়ায় অংশগ্রহণ না করলে তার নাম বাদ যাবে তালিকা থেকে। টাকা পাবেন না তিনি। সব থেকে বড় বিষয়, এর জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সংযুক্তি করা অতি আবশ্যক। মহিলা সাংবাদিকদের কোলে বসে পড়ার জেরে সিপিএম তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে। মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি করার
অভিযোগ বলে কথা। দায়িত্বশীল হয়ে ওঠে আলিমুদ্দিন স্ট্রিট, বসে পড়ে অনুসন্ধান কমিটি। কিন্তু প্রায় ২.৫ মাস কেটে গেলেও সিপিএম এর সাসপেন্ডেড নেতা তন্ময় ভট্টাচার্য এখনো জানতে পারলেন না তিনি দোষী নাকি নির্দোষ। অর্থাৎ এখনো সিপিএম সিদ্ধান্ত নিতে পারল না তন্ময় ভট্টাচার্যের বিষয়ে কোন পথে হাঁটবেন। অনুসন্ধান কমিটি কি থমকে গিয়েছে, উঠছে প্রশ্ন। এই বিষয়টি নিয়ে যদি সিপিএম আরো ১.৫ মাস দেরি করে, দলের উত্তর ২৪ পরগনা জেলার সম্মেলনে তন্ময়ের যোগদান এক প্রকার অনিশ্চিত। এই ২.৫ মাসে তন্ময় ভট্টাচার্য বারবার বহরানগর থানা এবং সিপিএম পার্টি অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন, ফলাফল শূন্য। এই আবহে নিজের বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে ফেলেছেন তন্ময় ভট্টাচার্য। জেলা সম্মেলনে তন্ময় ভট্টাচার্য প্রতিনিধিত্ব না করতে পারলেন, রাজ্য সম্মেলনে থাকতেও পারবেন না। সুতরাং তন্ময় ভট্টাচার্য সাসপেন্ড হয়ে এখন দিশেহারা অবস্থায়। সিপিএম এর অভ্যন্তরীণ তদন্ত কমিটি তাহলে কি কাজ করলো, উঠছে প্রশ্ন। এই কমিটির ৩ সদস্য অঞ্জু কর, শ্যামলী প্রধান এবং সুমিত দেকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন তন্ময় ভট্টাচার্য। এখন বিষয়টি নিয়ে চর্চা হতে শুরু করেছে, কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশের কোনো বাধা নেই। সিপিএম এর উত্তর ২৪ পরগনার এক প্রবীণ নেতার কথায় চুপ করে বসে রয়েছে। সিপিএম এ এখন সাংগঠনিক সম্মেলন চলছে। আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতে উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন হবে। কমিটির তদন্ত প্রক্রিয়ায় গতি দেখিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই দেরি হওয়ার পিছনে অন্য কোনো পরিকল্পনা আছে কিনা সেটাই এখন দেখার। তবে নীরব আছেন তন্ময় ভট্টাচার্য। অভিযোগের সপক্ষে কোনো যথেষ্ট প্রমাণ নেই, সে কারণে পুলিশের হেফাজতে অভিযুক্তদের উপর নৃশংস অত্যাচারের অভিযোগ উঠলেও বেকসুর খালাস পেলেন প্রাক্তন আইপিএস সঞ্জীব ভাট। জানা গেছে ১৯৯৭ সালের পুরনো একটি মামলায় বিতর্কিত প্রাক্তন আইপিএসকে স্বস্তি দিল গুজরাতের এক আদালত। সন্ত্রাসবাদ ও বেআইনি অস্ত্র সংক্রান্ত মামলায় নারায়ণ যাদব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে অপরাধ স্বীকার করতে বাধ্য করা হয়। তার জন্য পুলিশের হেফাজতে নৃশংস নির্যাতন করেন সঞ্জীব ভাট এবং বুজু ভাই চাও নামে এক কনস্টেবল। যাদবকে বেঁধে তার শরীরে নানা জায়গায় বিদ্যুতের শক দেওয়া হয়। বাদ যায়নি যাদবের পুত্র। এরপরই ১৯৯৮ সালের ৩১শে ডিসেম্বর মামলা দায়ের হয় সঞ্জীব ভাট এবং বুজু ভাই চাওয়ের বিরুদ্ধে। আদালতের নির্দেশে ২০১৩ সালের ১৫ই আগস্ট এফআইআর দায়ের করা হয়। যদিও সেই মামলায় প্রমাণের অভাবে বেকসুর খালাস হলেন সঞ্জীব। অন্যদিকে বুজু ভাই চাওয়ের মৃত্যু হয়েছে অনেক আগেই। জানা গেছে ১৯৯০ সালে জামনগর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার পদে ছিলেন সঞ্জীব। ১৯৯০ সালে বিহারে বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর রথ আটকে দিয়ে তাকে গ্রেফতার করেছিলেন লালু প্রসাদ যাদবের সরকার। আডবাণী গ্রেপ্তার হওয়ার পর দেশের নানান প্রান্তে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। জামনগর জেলার যোধপুর শহরে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে ১৫০ জনকে গ্রেফতার করেছিলেন সঞ্জীব। আগামীকাল ভারত বাংলাদেশ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই বাংলাদেশ রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিএনপি নেতারা ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন। এক সাংসদ সম্মেলনে বিএনপি নেতা বলেন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাংলাদেশের আস্ফালনের বিরুদ্ধে এই মন্তব্যের মাধ্যমে তারা ভারতের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন। এদিকে এই উস্কানিমূলক বক্তব্যের পর পাল্টা আক্রমণ করেন পশ্চিমবঙ্গ বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি বলেন, বাংলাদেশ যদি এমন মন্তব্য করে তবে ভারত তার স্বার্থ রক্ষায় কঠোর পদক্ষেপ নেবে। সুকান্তের অভিযোগ, বাংলাদেশ রাজনৈতিকভাবে উত্তেজনা বাড়িয়ে ভারতের সীমান্তে সমস্যা সৃষ্টি করতে চাইছে। এছাড়াও তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এ বিষয় নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের নেতারা বেতের তৈরি কপ্টারের মতো ভাবছে কলকাতা দখল করবে, যা একেবারেই হাস্যকর। এই ঘটনায় ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুই দেশের বৈঠককে কেন্দ্র করে এসব তিক্ত মন্তব্য সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।